আসসালামু আলাইকুম। ঢাকা কলেজের একাদশ শ্রেণীর মানবিক শাখার শিক্ষার্থীদের আজকে পরিণীতি ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, প্রত্যেকেই সবার নিজস্ব অবস্থানে অবস্থান করছো এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং নিজ নিজ গৃহে অবস্থান করছো। তো আজকে তোমাদের সাথে আমি এই পরিণীতির তৃতীয় অধ্যায়ে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আইন বা ল। আরেকটি বিষয় তোমাদেরকে সবাইকে বলে রাখা দরকার যে অনেকেই প্রশ্ন করে যে আসলে কোন রাইটারের বই পড়বো। তা আমাদের ঢাকা কলেজের তোমাদের বুক লিস্টে তোমরা সবাই দেখবে যে আমরা 3জন রাইটারের পরিণীতির বইয়ের জন্য আমরা সাজেস্ট করেছি। তো তোমাদের নিজস্ব পছন্দ অনুযায়ী এই তিনটি রাইটারের বই এছাড়াও যদি তোমাদের ব্যক্তিগতভাবে তোমরা অন্য কোনো লেখকের বই পড়তে চাও তাহলে তোমরা প্রত্যেকেই পড়তে পারো, এই বিষয়ে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই। তো আসো তাহলে আমরা সবাই এখন ক্লাসে ফিরে যাই। সেটি হচ্ছে আজকে তোমাদের সাথে আমি আইন নিয়ে তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব। তো আইনকে আমরা সাধারণ অর্থে আমরা বুঝে থাকি হচ্ছে কিছু নিয়ম কানুন বা বিধিবিধানের সমষ্টি। আইন একটি ফার্সি শব্দ এবং এই ফার্সি শব্দটির অর্থ হচ্ছে কিছু সুনির্দিষ্ট নিয়ম কানুন ও নীতি। তো আইনের ইংরেজি শব্দটি হচ্ছে গিয়ে ল। এই ল শব্দটির আবিধানিক অর্থ একটি টিউটোনিক শব্দ থেকে এসেছে, সেটি হচ্ছে ল্যাগ। ল শব্দের অর্থ হচ্ছে গিয়ে স্থির বা অপরিবর্তনীয়। তো এবং সকলের এর সাথে সকল সমাজ এবং সকল সমাজ ব্যবস্থার সাথে সমভাবে প্রযোজ্য কিছু নিয়ম কানুনের সমষ্টিকে আমরা সাধারণভাবে ল বা আইন বলে থাকি। ঠিক আমাদের সমাজ ব্যবস্থায় আমাদের এর কিছু কিছু জিনিসকে আমরা স্থির হিসেবে ধরে থাকি, যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র। আমরা যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের দিকে আমরা তাকাই তাহলে আমরা দেখব যে এই সকল বস্তু কিন্তু আসলে সবকিছুই কিন্তু স্থির এবং এই স্থির বস্তুটিকে এবং এই স্থির যে আমাদের যে নক্ষত্র মণ্ডল বা আমাদের যে বায়ুমণ্ডল সেটিকে কেন্দ্র করে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা কিন্তু পরিবর্তিত হচ্ছে। ঠিক একইভাবে এই সমাজ ব্যবস্থাটাকে আমরা গতিশীল করার জন্য বা এই সমাজ ব্যবস্থাটাকে আরো বেশি সুখময় এবং একটি শান্তিময় পরিস্থিতির দিকে নিয়ে যাবার জন্য আমাদের সমাজেও কিছু কিছু জিনিসকে আমরা স্থির বা অপরিবর্তনীয় হিসেবে দেখে থাকি এবং তার মধ্যে হচ্ছে এই নিয়ম কানুন বা আইন হচ্ছে অন্যতম। কারণ সমাজকে একটি সুন্দর, গতিশীল এবং একটি বাসযোগ্য আবাসস্থল হিসেবে সকল মানুষের কাছে উপস্থাপন করার জন্য সমাজে অবশ্যই আমাদেরকে কিছু সুনির্দিষ্ট নিয়ম কানুন বা কিছু বিধিবিধান মেনে চলতে হয়। এবং সমাজ জীবনে আমরা যদি শান্তি শৃঙ্খলা বা আমরা যদি একটি সুস্থ স্বাভাবিক পরিবেশে জীবনযাপন করতে চাই তাহলে আমাদেরকে প্রত্যেককে কিছু বিধিবিধান এবং নিয়ম নীতি আমাদের মেনে চলতে হবে। এসব বিধিবিধান বা নিয়ম কানুনের সমষ্টিকে আমরা সাধারণভাবে আমরা আইন বলে থাকি। সুতরাং আইন হচ্ছে মানুষের ব্যক্তির কিছু আচরণ নিয়ন্ত্রণ করার জন্য ও কিছু সুনির্দিষ্ট বিধিবিধান যা সমাজ এবং রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং অনুমোদিত। তো নাগরিকদের আচরণ নিয়ন্ত্রণের জন্য যে সকল অত্যাবশ্যকীয় উপাদান বা অত্যাবশ্যকীয় যে সকল বিধিবিধানের সমষ্টি যা আমাদের নাগরিক জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করে এবং নাগরিক জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করার সাথে সাথে আমাদের যে সামগ্রিক যে আচার ব্যবহার বা আমাদের যে কার্যাবলী সেটিকে নিয়ন্ত্রণ করবার জন্য যে স্বীকৃত এবং সমর্থিত যে সকল বিধিবিধান সেটিকে আমরা সাধারণ রূপে আমরা আইন বা ল বলে থাকি। তো এখন অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎসকে তিনি 6টি ভাগে সাধারণত ভাগ করেছেন, যেমন প্রথা, ধর্ম, বিচারকের রায়, ন্যায় বিচার, বিজ্ঞানসম্মত আলোচনা এবং আইনসভা। এবং এর সাথে আরো 3টি উপাদানকে যোগ করার মাধ্যমে আমরা আইনের উৎস আমরা পেয়ে থাকি। তো আসো আমরা এখন আইনের উৎস বা আইন কোথা থেকে এসেছে, কোন জায়গা থেকে প্রচলন সেটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করে থাকি। আইনের প্রাচীনতম উৎস হচ্ছে প্রথা। আমরা জানি প্রাচীনকালে আমাদের আচার ব্যবহার বা আমাদের রীতিনীতি
কে নিয়ন্ত্রণ করতো কিন্তু আমাদের যে সকল ধর্মীয় বিধিবিধান বা যে সকল অভ্যাস, ঠিক আছে, যে সকল অভ্যাস বা যে সকল আচার ব্যবহার বা আমাদের যে সকল রীতিনীতি যেটি সমাজের অধিকাংশ মানুষ কর্তৃক সমর্থিত এবং স্বীকৃত এবং সেগুলো দীর্ঘকাল ধরে পালিত হয়ে আসছে, সেটিকে আমরা বলে থাকি প্রথা। কারণ প্রাচীনকালে একসময় কিন্তু আইনের অস্তিত্ব কিন্তু ছিল না, তখন মানুষ এই সকল অভ্যাস এবং রীতিনীতির ভিত্তিতে তাদের নিজস্ব জীবনযাপন কিন্তু তারা পরিচালনা করত। এসব প্রচলিত প্রথা বা অভ্যাস যখন পরবর্তী সময়ে সমাজের মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করতে সমর্থিত হয় এবং সমাজের মানুষকে আচরণ নিয়ন্ত্রণ করার মাধ্যমে একটি শান্তিময় পরিবেশ দানের মাধ্যমে যখন রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হয়, সেটি পরবর্তীতে আইনের মর্যাদা লাভ করে। যেমন আমরা জানি যে গ্রেট ব্রিটেনের সংবিধান অলিখিত, কিন্তু এই অলিখিত সংবিধানের মাধ্যমেই বেশিরভাগ আইনই কিন্তু প্রথার উপরে ভিত্তি করে গড়ে উঠেছে। এখন আমরা দ্বিতীয় উৎস নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ধর্মীয় অনুশাসন বা ধর্মীয় যে সকল বিধিবিধান বা ধর্মীয় গ্রন্থ আমাদের সামগ্রিক নাগরিক জীবনকে আমরা নিয়ন্ত্রণ করে এবং আমাদের নাগরিক জীবনবোধকে নিয়ন্ত্রণ করবার জন্য এই ধর্মীয় অনুশাসন বা বিধিবিধানের যে প্রচলন, সেটি কিন্তু বর্তমান সময়েও যেমন প্রচলিত, ঠিক এই ধর্মীয় অনুশাসনকে মেনে চলার যে অভ্যাস বা রীতি, সেটি কিন্তু প্রাচীনকাল থেকে কিন্তু প্রচলিত হয়ে আসছে। কারণ এক সময় কিন্তু সে সময় কোনো আইন ছিল না, কোনো নিয়ম কানুন ছিল না, কিন্তু একটি জিনিস যেটি সৃষ্টির আদি পূর্ব থেকে যেটি ছিল সেটি হচ্ছে গিয়ে ধর্ম। প্রত্যেকটি মানুষের তার নিজস্ব ধর্মীয় বিশ্বাস এবং সেই ধর্মীয় বিশ্বাসের উপরে ভিত্তি করে তারা কিছু আচার ব্যবহার পালন করত এবং এই ধর্মীয় রীতিনীতি এবং বিশ্বাসগুলো পরবর্তীতে যখন জনগণ কর্তৃক সমর্থিত হয়, তখন তার কিছু বিশ্বাস আমরা সেটিকে আইনের মর্যাদা লাভ করতে দেখি। যেমন আমরা প্রাচীন রোমক আইনের যে অধিকাংশ ধারা, সেটি কিন্তু ধর্মের উপর ভিত্তি করে প্রচলিত। ঠিক একইভাবে হিন্দু সম্প্রদায়ের বিবাহ, মুসলমানদের উত্তরাধিকার আইন, এছাড়া হচ্ছে গিয়ে মুসলিম আইন, সম্পত্তি আইন সেটি নাকি কোরআন এবং সুন্নাহর উপরে যেটি নির্ভরশীল, সেটি কিন্তু অধিকাংশই কিন্তু এই ধর্মের উপরে ভিত্তি করে গঠিত। এছাড়া আমাদের পারিবারিক আইন দেখতে পারি, আমাদের সম্পত্তিগত আইন, এই সব কিছুই কিন্তু আমাদের ধর্মের উপরে ভিত্তি করে গড়ে উঠেছে। এরপর আমরা দেখব যে বিচারালয়ের সিদ্ধান্ত। বিচারকরা যখন বিচার কার্য দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী বিচার কার্য সম্পন্ন করে থাকে, তখন অনেক সময় দেখা যায় যে তাদের অনেক সময় শব্দগত অস্পষ্টতা বা অপরাধের ধরন সময়ের সাথে সাথে পরিবর্তন হবার কারণে নতুন ধরনের অপরাধের অনেক সময় বিচার কার্য তাদেরকে সম্পন্ন করতে হয়, যেই বিষয়ে হয়তো তারা পূর্বে অনেক সময় তারা অবগত ছিল না, কিন্তু এই নতুন পরিস্থিতিতে তাদের একটি নতুন অপরাধের যখন বিচার করতে হয়, তখন তাদের উপস্থিত যে বুদ্ধি এবং তাদের মেধা, যোগ্যতা এবং দক্ষতার উপরে ভিত্তি করে তাদেরকে অনেক সময় তাৎক্ষণিক যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় এবং এই যে সিদ্ধান্তগুলো তারা গ্রহণ করে, সেটি কিন্তু আদালতে বাদী এবং বিবাদী উভয় পক্ষের জন্য সুখকর এবং উভয় পক্ষের জন্যই শোভনীয় এমন কোনো নীতিতে তাদের কিন্তু নীতিগত সিদ্ধান্ত তাদের গ্রহণ করতে হয় এবং এভাবে তারা যে আদালতে একটি নতুন অপরাধের নতুন বিচার কার্য সম্পন্ন করে, সেটি পরবর্তীতে যখন বিচার কার্যগুলো হয়, সেটি একটি অন্যতম দৃষ্টান্ত হয়ে ওঠে এবং এটি পরবর্তীতে আইনের মর্যাদা লাভ করে। ঠিক এভাবে আমাদের সময়ের সাথে সাথে আমাদের নতুন আইনেরও কিন্তু জন্ম হয়ে থাকে। এরপর আমরা দেখব বিজ্ঞানসম্মত আলোচনা। তো বিজ্ঞানসম্মত আলোচনা আর বিষয় যেটি আমরা বলবো, সেটি হচ্ছে অনেক সময় অনেক প্রখ্যাত আইনজ্ঞ বা যাদের আইন বিষয়ে যাদের অনেক দক্ষতা বা জ্ঞান আছে, তাদের বিভিন্ন রকম আলোচনা, বিশ্লেষণ এবং তাদের যে সকল গ্রন্থসমূহ আছে, সেই গ্রন্থসমূহ বিচারকরা তারা কোনো বিতর্কিত বিচার কার্য সম্পন্ন করে, তখন
এই আইনজ্ঞদের তাদের যে মতামত এবং তাদের যে বিশ্লেষণগুলো, সেই বিশ্লেষণগুলো তারা অবলোকন করে এবং সেই বিশ্লেষণের ভিত্তিতে তারা তাদের বিচার কার্যের একটি নতুন গতি আনতে সমর্থ হয়। এবং এভাবে আমরা অনেক নতুন নতুন আইনের কিন্তু জন্ম দিতে দেখি এবং এই সকল বিশ্লেষণের ভিত্তিতে, এই সকল আলোচনা, এই সকল গ্রন্থের ভিত্তিতে অনেক নতুন নতুন আইনের কিন্তু তৈরি হয় এবং যার ভিত্তিতে নাকি বিচার কার্যটা আরো বেশি সহজতর হয়। কারণ আমাদের মনে রাখতে হবে যে আমাদের সমাজের যে ধারাবাহিকতা বা আমাদের যে পরিবর্তনশীলতা, এই পরিবর্তনশীলতার সাথে সাথে কিন্তু অপরাধের ধরনও কিন্তু দিন দিন কিন্তু পরিবর্তিত হচ্ছে। এক সময় মানুষের অপরাধ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন যেহেতু ডিজিটাল পদ্ধতিতে আমরা বসবাস করছি, তাই এই ডিজিটাল পদ্ধতির সাহায্যে অনেক ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে, যেটি নাকি পূর্বে এক সময় ছিল না। তো এই নতুন অপরাধগুলোর সাথে নিজেকে খাপ খেয়ে নেওয়া বা এই নতুন অপরাধের জন্য নতুন নতুন যে রায় ঘোষণা করা, সেটি কিন্তু বিচারকদের সবসময় আপ টু ডেট সবসময় থাকতে হয়। যেমন আমরা দেখি যে উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে ইংল্যান্ডের কোক এবং ব্ল্যাকস্টোন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্টোরি এবং কেন্ট প্রমুখ যে আইন বিশেষজ্ঞ, তাদের গবেষণা বিচারকদের জন্য একটি ফলপ্রসূ উদাহরণ হিসেবে আমরা দেখে থাকি। এরপর আমরা দেখব ন্যায়বোধ। তো আইন কিন্তু নির্দিষ্ট ও স্থিতিশীল, আইনের কিন্তু সাধারণত কিন্তু কখনো পরিবর্তন কিন্তু হয় না, কিন্তু সমাজ কিন্তু পরিবর্তনশীল এবং গতিময়। এবং এই যে পরিবর্তিত সমাজ ব্যবস্থার সাথে যুগোপযোগী বা সমাজের সাথে মানানসই চিন্তা চেতনাটাকে আরো বেশি যুগোপযোগী করার জন্য মানুষকে অবশ্যই সচেতন এবং অবশ্যই ভালো বিচার বুদ্ধি সম্পন্ন ও কিছু নতুন আইন তাদের নিজস্ব ন্যায়বোধ বা নিজস্ব যে নৈতিকতা থেকে তাদেরকে আনতে হয়। এবং বিচারকদের ন্যায়বোধের থেকেই কিন্তু এভাবে কিন্তু নতুন নতুন অনেক ধরনের আইনের তৈরি হয়ে থাকে এবং যেটি পরবর্তীতে কিন্তু অন্যান্য বিচারকদের কাছে একটি অন্যতম দৃষ্টান্ত হিসেবে ধরা দিয়ে থাকে। এরপর আমরা দেখব যে আইনের একটি অন্যতম উৎস হিসেবে আইন পরিষদকে আমরা দেখি, কারণ আমরা জানি যে আইন তৈরি করার দেশের সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছে আইন পরিষদ বা জাতীয় সংসদ। এবং প্রত্যেকটি দেশে জাতীয় সংসদের অন্যতম কাজ হচ্ছে জনগণের চাওয়া পাওয়া বা জনগণের সংগতির সাথে জনগণের মতামতের উপরে ভিত্তি করে নতুন আইন প্রণয়ন করা। এবং আধুনিক রাষ্ট্রের আইনের ক্ষেত্রে একটি বিরাট অংশ জুড়ে আছে কিন্তু আইন পরিষদ। কারণ আইন পরিষদ শুধু আইন তৈরি করেই ক্ষান্ত থাকে না, সেই পুরনো আইনকে তারা সময়ের সাথে সাথে সেগুলোকে সংশোধন করে এবং এই সংশোধনের মাধ্যমে তারা সময়ের সাথে সবসময় যুগোপযোগী বা আপ টু ডেট থাকতে তারা সমর্থ হয়। এরপরে আরেকটি আইনের অন্যতম উৎস দেখব আমরা জনমত বা পাবলিক ওপিনিয়ন। অনেক রাষ্ট্রবিজ্ঞানী বা অনেক মনীষীদের মতে জনমত হচ্ছে আইন তৈরির একটি অন্যতম উৎস। কারণ আইনসভায় যে আইনগুলো তৈরি হয়, সেই আইনগুলো কিন্তু আসলে জনমতের ভিত্তিতে বা জনমতের একটি প্রতিফলনই কিন্তু আমরা দেখে থাকি। কারণ আমাদের জনগণের যে নির্বাচিত সরকার বা নির্বাচিত যে সকল সংসদ সদস্য, তারা যখন সংসদে বসে তারা যখন আইন তৈরি করে, তখন কিন্তু তারা জনগণের যে চাওয়া পাওয়াগুলো সেটি কিন্তু আইন পরিষদের সামনে তারা তুলে ধরে এবং এভাবে কিন্তু নতুন নতুন অনেক আইন তারা তৈরি হয়ে থাকে। এরপর আমরা দেখব প্রশাসনিক ঘোষণা বা যাকে আমরা বলি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিক্লারেশন। তো বর্তমানে আইন পরিষদের ক্ষমতা এবং ব্যাপ্তি অনেক শুধুমাত্র আইন তৈরি করার কাজেই কিন্তু ন্যস্ত নয়, তাদেরকে কিন্তু অনেক ধরনের কার্যাবলী তাদেরকে সম্পাদন করতে হয় এবং এই জটিলতার তাদের এই আইন তৈরি করার এই জটিলতার যে কাজটি, সেই কাজটি সুচারুভাবে অনেক সময় সম্পাদন করতে তারা অনেক সময় দেখা যায় সমর্থ হয়ে ওঠে না। তাই এই আইনসভা যেটি করে সেটি হচ্ছে আইনসভা তার অনেকাংশে তাদের যে নির্বাহী বিভাগ বা শাসন বিভাগের কর্মকর্তাদের কাছে কিছু কিছু ক্ষমতা তারা হস্তান্তর করেছে তাদের আইন পরিষদের কাজটাকে আরো লাঘব করার জন্য। এবং এভাবে যে এই যে আইন পরিষদ কর্তৃক যে ক্ষমতাগুলো শাসন বিভাগটা পেল এবং এই যে অর্জিত ক্ষমতা বলে শাসন বিভাগের সদস্যরা এই
আইন বিভাগের সদস্য কর্তৃক অর্জিত ক্ষমতা বলে যে সকল আইন তৈরি করে থাকে সেটিকে আমরা বলে থাকি প্রশাসনিক আইন বা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিক্লারেশন। এরপরে হচ্ছে গিয়ে আইনের উৎস হিসেবে সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস সেটি হচ্ছে সংবিধান। কারণ আইন তৈরির কারণ সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের বাইবেল হিসাবে, আইন তৈরির একটি বাইবেল হিসেবে আমরা তাকে ধরে নিই। কারণ সংবিধানের মাধ্যমে সরকার এবং তাদের যে বিভিন্ন বিভাগের যে ক্ষমতা, তাদের দায়িত্ব, তাদের কাজের যে পরিধি, এ সকল বিষয় সম্পর্কে সবাই অবগত হয় এবং সংবিধানের নির্দেশিত বিধানাবলীর সাপেক্ষেই কিন্তু আইনসভা তাদের যে দৈনন্দিন কর্মকাণ্ড সেটি কিন্তু করে থাকে। তো এখন আইনকে সাধারণত আমরা দুই ভাগে ভাগ করে থাকি। যেমন অধ্যাপক হল্যান্ড বলেছেন আইন কিন্তু সাধারণত দুই ভাগে বিভক্ত, একটি হলো জাতীয় আইন আর একটি হচ্ছে আন্তর্জাতিক আইন। জাতীয় আইনকে তিনি আবার দুভাগে ভাগ করেন, একটি হলো সরকারি আইন, একটি হলো বেসরকারি আইন। এবং ঠিক একইভাবে সরকারি আইনকে তিনি আবার তিন ভাগে ভাগ করে থাকেন, একটি হলো সাংবিধানিক আইন, একটি প্রশাসনিক আইন আর একটি হলো ফৌজদারি আইন। এখন তোমাদের এই আইনের বিভাগ বা আইনের যে সকল শ্রেণী বিভাগ সেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে এখন আমি আলোচনা করব। তো সাধারণভাবে আইনকে যে আমরা দুই ভাগে ভাগ করি, একটি হলো জাতীয় আইন আর একটি হলো আন্তর্জাতিক আইন। তো জাতীয় আইন বলতে আমরা সেই ধরনের আইনকে বুঝাই যে একটি দেশের নিজস্ব ভূখণ্ডের ভিতরে বা নিজস্ব একটি দেশের অভ্যন্তরে তাদের যে আমাদের দেশের সার্বভৌম শক্তির ভিত্তিতে আমাদের যে সকল আইন আমরা তৈরি করি এবং আমাদের নিজস্ব দেশে সেটি প্রয়োগ করি সেটিকে সাংবিধানিক আইন বলে। আরো সহজভাবে তোমাদেরকে যদি একটি উদাহরণ দিয়ে বলি যে ধরো আমরা বাংলাদেশ আমাদের নিজস্ব একটি ভূখণ্ড, আমাদের একটি নিজস্ব সংবিধান আছে, আমাদের নিজস্ব একটি আইন পরিষদ আছে এবং বাংলাদেশের জনসাধারণের জন্য বাংলাদেশ সরকার আমাদের নিজস্ব দেশের জন্য যে আইন তৈরি করেছে সেটি কিন্তু হচ্ছে গিয়ে আমাদের সবকিছু আমাদের সংবিধানে লিপিবদ্ধ আছে এবং বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা সেটিকে প্রত্যেকের অবশ্যই মেনে চলতে পারত। এবং এভাবেই কিন্তু আমরা আমাদের দেশের আইন শুধুমাত্র আমরাই মেনে চলবো। ঠিক একইভাবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের তাদের নিজস্ব দেশের আইন তারা মেনে চলবে ঠিক একইভাবে। এবং প্রত্যেকটি দেশের রাষ্ট্র পরিচালনা করার জন্য তাদের জনগণের জন্য সরকার কিছু আইন তৈরি করে এবং সেটি শুধুমাত্র তাদের দেশের অভ্যন্তরেই কিন্তু প্রচলিত। ঠিক আছে, এটি কিন্তু নিজ দেশের বাইরে কোথাও তারা এই আইনটি কার্যকর হবে না। এভাবে প্রত্যেকটি দেশে তাদের নিজস্ব ক্ষেত্রের মধ্যে, অভ্যন্তরীণ ক্ষেত্রের মধ্যে যে আইনগুলো তৈরি হয় এবং ওই দেশের মানুষের জন্যই সেটি কার্যকর হয় সেটিকে আমরা বলে থাকি জাতীয় আইন। এখন আমরা দেখবো যে আন্তর্জাতিক আইন বলতে আসলে কাকে বোঝানো হয়। যে আইনের মাধ্যমে আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্ক নির্ধারিত হয়ে থাকে, যেমন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক, বাংলাদেশের সাথে ইউরোপের সম্পর্ক, বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার সম্পর্ক। ঠিক একইভাবে প্রত্যেকটি দেশ তাদের পররাষ্ট্রনীতি নির্ধারণের জন্য বিভিন্ন দেশের সাথে কখনো কখনো মৈত্রী সম্পর্ক, কখনো কখনো খারাপ সম্পর্ক, এই ধরনের সম্পর্ক তৈরি করে থাকে এবং যেই আইনের মাধ্যমে সেই সম্পর্কগুলো নির্ধারিত হয় এই আন্তর্জাতিক সম্পর্ক নির্ধারণকারী আইনকে আমরা বলে থাকি আন্তর্জাতিক আইন। এখন সাংবিধানিক আইন বা শাসনতান্ত্রিক আইন বলতে আমরা কোন আইনকে বুঝে থাকি? তো সাংবিধানিক আইন বলতে যে আইন বা নীতিমালার মাধ্যমে শুধুমাত্র সরকারের গঠন, সরকারের কর্মকাণ্ড, সরকারের কার্যাবলী এবং সরকারের যে মেয়াদ, সরকার সম্পর্কিত যে সকল বিধিবিধান যে আইনের মাধ্যমে নির্ধারিত হয় সেটিকে আমরা বলে থাকি সাংবিধানিক আইন বা শাসনতান্ত্রিক আইন। আর প্রশাসনিক আইন বলতে বোঝানো হয় যে ব্যক্তির সাথে শাসন বিভাগের যে সম্পর্ক বা এই যে দেশের সরকার দেশের ব্যক্তিদেরকে শাসন কাঠামো পরিচালনা করছে, সরকারের সাথে শাসন বিভাগে সরকারের সাথে জনগণের যে সম্পর্ক এবং জনগণের যে সকল কাজগুলো জনগণের জন্য সরকার করছে, সরকার জনগণের জন্য যা কিছু করছে, জনগণ সরকারের জন্য যা কিছু করছে, ঠিক একইভাবে যে জনগণের সাথে সরকারের সম্পর্ক নির্ধারণকারী যে সকল আইনগুলো সেটিকে আমরা বলে থাকি প্রশাসনিক আইন। আর ফৌজদারি আইন বলতে বোঝানো হয় যে সমাজে শান্তি শৃঙ্খলা বা সমাজের নাগরিক জীবনের নিরাপত্তা বিধানের জন্য আমাদের প্রত্যেকেরই এই রাষ্ট্রের থেকে কিছু কিছু আইন মেনে চলতে হয় এবং এই যে অপরাধীকে শাস্তি দেওয়া, অপরাধীকে দণ্ড দেওয়ার যে নীতির উপরে ভিত্তি করে যে আইন তৈরি হয় সেটিকে আমরা বলে থাকি ফৌজদারি আইন।
তো এখন আমরা জানবো যে আইন কাকে কে বলে, আইনের উৎস এবং আইনের শ্রেণীবিভাগ সম্বন্ধে পড়লাম। এখন আইনের সাথে আরেকটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো নৈতিকতা, বা যাকে আমরা বলি মোরালিটি। নৈতিকতার যে ইংরেজি যে শব্দটা হচ্ছে মোরালিটি, ইংরেজি মোরালিটি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ মোরালিটাস থেকে, এবং যার অর্থ হচ্ছে সঠিক আচরণ বা সঠিক চরিত্র। তো গ্রিক দার্শনিক প্লেটো, অ্যারিস্টটল প্রমুখ যারা রাষ্ট্রবিজ্ঞানের যারা আদি পুরুষ ছিলেন, তো তারা এই নৈতিকতার উপর তারা বিশেষভাবে গুরুত্ব আরোপ সর্বপ্রথম করেছিলেন। কারণ সক্রেটিস বলেছিলেন সৎ জ্ঞানী হচ্ছে সদ্গুণী হচ্ছে জ্ঞান। তো তিনি বিশ্বাস করতেন যে জ্ঞানী গুণী ব্যক্তিরা কখনো সমাজে কোনো অপরাধ বা অন্যায় কখনো করতে পারে না, এবং এই যে ন্যায়বোধের যে ধারণা বা এই যে জ্ঞান এবং জ্ঞানী গুণী ব্যক্তির ভিতরে যে মানবিকতা, সেই বিষয়টির উৎসটা কিন্তু সর্বপ্রথম সক্রেটিসই আমাদেরকে বলেছিলেন। আর অন্যায়বোধের উৎস হচ্ছে অজ্ঞতা। তো পরবর্তীতে যারা রোমান দার্শনিক যারা ছিল, তারা এই প্রথাগত আচরণের সাথে মাস শব্দটি যুক্ত করেন, এবং এই ল্যাটিন এই মাস শব্দ থেকে মোরালস এবং মোরালিটি শব্দটির উদ্ভব ঘটেছে। তো মোরালিটি বা নৈতিকতা হচ্ছে মানুষের আচরণের যে প্রত্যেকটি মানুষের ভিতরে অন্তর্নিহিত যে সকল ধ্যান ধারণা বা চিন্তা ভাবনা, যে সকল শক্তি যা আমাদের যে সুকুমার বৃত্তি অনুশীলনে আমাদের সাহায্য করে। এবং নৈতিকতা বা ন্যায়বোধ এটি হচ্ছে একটি মানসিক বিষয়, এটি আসলে মানুষের একটি উচ্চ গুণাবলীর একটি সংমিশ্রণ আমরা অনেক সময় বলতে পারি। কারণ এই নীতি নৈতিকতা সমাজে মানুষের যে সকল কর্মকাণ্ড, কোনটি ভালো কোনটি মন্দ, আমাদের প্রত্যেকটি মানুষের কর্মকাণ্ড কিন্তু এই ন্যায়বোধ থেকে কিন্তু পরিচালিত হয়। নৈতিকতা কারোর নৈতিকতাকে ইতিবাচক অর্থে আমরা দেখি, কারোর নৈতিকতাকে আমরা নেতিবাচক অর্থেও আমরা দেখে থাকি। কি কারণ হচ্ছে গিয়ে সমাজের যে প্রত্যেকটি মানুষের যে চিন্তা ভাবনা কখনো একরকম না। এই যে মানুষের যে সৎ গুণাবলী বা মানুষের যে ইতিবাচক গুণাবলীর যে সকল সমষ্টি, সেটি হচ্ছে গিয়ে নৈতিকতা বা মোরালিটি একটি বলতে আমরা বুঝে থাকি। এবং এই নৈতিকতা বা মোরালিটি এটি পুরোপুরি একজন ব্যক্তির মানবীয় গুণাবলীর এই সমষ্টি। কারণ এই নৈতিকতা কখনো খালি চোখে কখনো দেখা যায় না। শুধুমাত্র আইন বা রাষ্ট্রের কিছু বিধিবিধান দিয়েই কিন্তু মানুষের নাগরিক জীবন কখনো নিয়ন্ত্রণ করা যায় না, বরং এই যে নৈতিকতা, যে জনগণের প্রতি শ্রদ্ধাবোধ, সকলকে নীতিবান হতে পরামর্শ দেওয়া, দুর্নীতি এবং স্বজনপ্রীতি লিপ্ত না থাকা, আইনকে উজ্জ্বল না করে আইনকে সবসময় শ্রদ্ধা করা। মানুষ যদি মানুষের ভিতরে বিবেকবোধ থেকে যদি আইনকে শ্রদ্ধা না করে, তাহলে কিন্তু কখনো একটি দেশে আইন কখনো সঠিকভাবে কিন্তু কখনো প্রচলন হতে পারবে না। তো নৈতিকতা মূলত এটি একটি ব্যক্তিগত এবং সামাজিক দিক বিষয়। নৈতিকতা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে এবং তার প্রধান লক্ষ্যই হচ্ছে সমাজ কল্যাণ এবং মানব কল্যাণ, এবং এভাবে একটি শান্তিময় সমাজ ব্যবস্থা গড়ে তোলা যায়। এখন নৈতিকতার সাথে আইনের যে একটি সম্পর্ক, সেটি কিন্তু গভীর। নৈতিকতার সাথে আইনের যদি আমরা সম্পর্ক বিশ্লেষণ করি, তাহলে এর মধ্যে কিছু সাদৃশ্য দেখব, এর মধ্যে কিছু বৈসাদৃশ্য দেখব। উভয়ের মধ্যে কিছু মিল আছে, আবার কিছু অমিলও আছে। যেমন আমরা দেখব, আমরা যদি সাদৃশ্যের কথা আমরা যদি আলোচনা করি, তাহলে আমরা দেখব যে আইন এবং নৈতিকতার লক্ষ্য কিন্তু এক এবং অভিন্ন। উভয়ের কাজ কিন্তু সমাজে কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রাখা। যেমন আইন তার আইন প্রয়োগ করে সমাজে শান্তি শৃঙ্খলা ঠিক রাখে, ঠিক নৈতিকতা কি করে মানুষের মধ্যে এই ভালো গুণাবলীর সংমিশ্রণ ঘটিয়ে আইনটাকে যেন প্রত্যেকটি মানুষ সঠিকভাবে মেনে চলে, সেই দিকটির প্রতি খেয়াল রাখে। কারণ প্রত্যেকটি মানুষের মধ্যে যদি নীতিগতভাবে যদি সঠিক গুণাবলীর সংমিশ্রণ না ঘটে, তাহলে কিন্তু আইনটাকে কিন্তু কোনো মানুষ মেনে চলবে না। এবং উভয়েরই লক্ষ্য হলো গিয়ে সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং মানব কল্যাণ সাধন করতে চেষ্টা করা। যেমন একে অপরের আইন এবং নৈতিকতা আমরা একে অপরের পরিপূরক বা একে অপরকে প্রভাবিত করে আমরা বলতে পারি। যেমন ন্যায় এবং অন্যায় সম্পর্কিত যে আমাদের যে ভিতরকার যে ধারণা, সেটা অনেক সময় কিন্তু আইনে পরিণত হয়। যেমন আমরা অনেক সময় আমাদের যে অনেক আইন কিন্তু কোনো দিকে দূর করে
করে সুনীতিকে প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়। যেমন সতীদাহ প্রথা বা সম্মরণ প্রথাকে একসময় ভারতে নীতি বা ধর্মভঙ্গে বলে মনে করা হতো এবং ব্রিটিশ সরকার সেটিকে আইন করে সেটিকে এই প্রথাটাকে বন্ধ করে দেয় এবং বর্তমানে আমরা দেখি প্রায় অনেক রাষ্ট্রে এই যে বর্ণপ্রথাটাকে সাংবিধানিকভাবে আইন করে সেটিকে রহিত করে দেওয়া হয়েছে, কারণ মানুষের মধ্যে সৎ গুণাবলী বা ভালো গুণাবলীর সংমিশ্রণ ঘটেছে এবং সমাজের যে সকল কর্মকাণ্ড বা সমাজে যে সকল প্রথা যেটিকে নাকি কি সুনীতিকে কে পরিহার করে কুনীতি প্রতিষ্ঠিত করতে পারে, এই ধরনের এর বিবেক যখন মানুষের মধ্যে যখন জাগ্রত হয় তখন সমাজই সেটিকে আইন তৈরি করে সেটিকে বন্ধ করতে অনেক সময় সমর্থ হয়। নৈতিকতা এবং আইন উভয়ের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আইন হচ্ছে মানুষের সামাজিক যে ন্যায়বোধের সেটির প্রতিফলন, কারণ যে দেশের আসলে মূল্যবোধ অনেক বেশি বা সেই দেশের কিন্তু জনগণ কিন্তু আইনটাকে মেনে চলেও কিন্তু অনেক বেশি, এবং যে সকল দেশের জনগণের মধ্যে মূল্যবোধ বা ভালো গুণাবলীর সংমিশ্রণ খুব কম, সেই দেশে কিন্তু আইন কখনো তৈরি হওয়া যায় না, বা সেই আইনটাকে যদি আমরা তৈরিও করি তাহলে কিন্তু মানুষ কখনো মেনে নিবে না। এভাবে একে অপরকে আইন তৈরি করতে এবং সেটিকে বলবৎ করতে অবশ্যই কিন্তু আইনার আর নৈতিকতাকে পাশাপাশি অবস্থানে থাকতে হয়। আইনের মতো নৈতিকতাও কিন্তু সমাজ এবং রাষ্ট্র নির্ভরশীল একটি ব্যবস্থা আমরা বলতে পারি, কারণ সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের সাথে সাথে আমাদের কিন্তু নৈতিক ধ্যান ধারণা বা আদর্শেরও কিন্তু অনেক সময় পরিবর্তন ঘটে। যেমন ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সম্পত্তি অর্জন এবং তার প্রভাব প্রতিপত্তির যে বৃদ্ধি করা সেটি কিন্তু অবাধ যে একটি প্রতিযোগিতা ছিল, সেটি ছিল কিন্তু অত্যন্ত নির্মম এবং সেখানে কিন্তু স্বার্থপরতা, লোভ লালসা সেটির উপরে ভিত্তি করে কিন্তু গড়ে ওঠে। কিন্তু আমরা সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আমরা দেখি যে প্রত্যেকটি মানুষই সমাজে সমান, এখানের মধ্যে কোনো শ্রেণীভেদ নাই, কোনো শ্রেণী বিভাজন নাই এবং প্রত্যেকেই যার নিজস্ব কোনো ব্যক্তি মালিকানা নেই। সমস্ত একটি দেশের সমস্ত যে জমির মালিক হচ্ছে গিয়ে রাষ্ট্র এবং জনগণ প্রত্যেকেই সমানভাবে সেটিকে ভোগ করবে। এভাবে আইন এবং নৈতিকতার মধ্যে আমরা কিছু মিল দেখি। এখন আমরা আলোচনা করব আইন আর নৈতিকতার মধ্যে পার্থক্য বা বৈসাদৃশ্য সমূহ কি। আইন আমাদের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে, মানুষের মনকে নিয়ন্ত্রণ করার বা এই যে মানবিক গুণাবলীকে নিয়ন্ত্রণ করার যে শক্তি বা যে ক্ষমতা সেটি কিন্তু আইনের নেই, সেটি আছে নৈতিকতার। নৈতিকতা মানুষের অভ্যন্তরীণ যে ইতিবাচক যে ধারণা সেটিকে জাগ্রত করার মাধ্যমে সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে সমর্থ হয়, আর আইন আমাদের বাহ্যিক যে আচরণ সেটিকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে সমাজ ব্যবস্থা একটি ইতিবাচক পরিবর্তন করতে তারা সমর্থ হয়। আইন সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট, কিন্তু নৈতিকতা কিন্তু অনির্দিষ্ট এবং অস্পষ্ট। এমন দেশে কিন্তু সকল মানুষের জন্য একই রকম আইন কিন্তু প্রযোজ্য হয়, কিন্তু আমরা দেখি নৈতিকতার ক্ষেত্রে কিন্তু সমাজভেদে, রাষ্ট্রভেদে কিন্তু বিভিন্ন রকমের হতে পারে এবং দেশকাল পাত্র ভেদে বা মানুষের ভিতর বিভিন্ন রকম নৈতিকতা গুণসম্পন্ন মানুষ আমরা দেখতে পারি। যেমন একসময় ভারতবর্ষে বিধবা বিবাহটাকে অনৈতিক বলে মনে করা হতো, কিন্তু পরবর্তীতে এই বর্ণপ্রথাকেও কিন্তু অনৈতিকভাবে তারা মনে করা হতো, কিন্তু বর্তমানে বর্ণপ্রথা এবং এই যে বাল্য বিবাহটাকে সেটিকে একটি আইন করে সেটি পরবর্তীতে এটিকে বাদ দিয়ে দেওয়ার একটি সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া নৈতিকতা মূলত হচ্ছে কি মানুষের ব্যক্তিগত এবং সামাজিক ব্যাপার, অপরদিকে হচ্ছে আইন হচ্ছে রাষ্ট্রীয় ব্যাপার। মানুষের মানবিক গুণাবলীকে নিয়ন্ত্রণ করার যে অধিকার সেটি কিন্তু আইনের নাই, কিন্তু সেটি আছে হচ্ছে নৈতিকতা। তো নৈতিকতা কোনো কাজকে ভালো মন্দ, উচিত অনুচিতের ভিত্তিতে তারা বিচার করে, কিন্তু আইন কিন্তু সবসময় রাষ্ট্রের সংবিধান এবং সংবিধানে কোনটি উপযুক্ত এবং কোনটি উপযুক্ত না এই নীতির উপরে ভিত্তি করে কিন্তু সমাজ ব্যবস্থা একটি পরিবর্তন আনতে সমর্থ হয়। যেমন আমাদের যে কারোর সাথে মিথ্যা কথা বলা, কারোর মনে কষ্ট দেওয়া, কালকে গালবন্ধ করা, এটি কিন্তু কখনো বেআইনি না, কিন্তু কেউ যদি এ ধরনের কাজ করে থাকে তাহলে আমরা বলবো যে আসলে তার মধ্যে ভালো নৈতিক
গুণাবলীর সংমিশ্রণ ঘটেনি। ঠিক একইভাবে আমরা যখন রাস্তায় আমরা যখন ট্রাফিক সিগন্যাল যখন আমরা মেনে চলি, আমরা দেখবো যে রাস্তার বাম দিক দিয়ে না গিয়ে কেউ যদি ডান দিক দিয়ে চলাচল করে, সেটি কিন্তু নৈতিকতা বিরোধী না, কিন্তু সেটি আইন বিরোধী। ঠিক আছে, এজন্য এই সমাজ ব্যবস্থায় ভালো মন্দ বিচারের ক্ষেত্রে উচিত অনুচিতের বিচার যদি আমরা মানদণ্ড আমরা করতে চাই, তাহলে দেখবো যে আইন আর নৈতিকতার মধ্যে কিন্তু বিশাল একটি ব্যবধান আছে। আইন কার্যকর করবার বা পিছনে একটি রাষ্ট্রের সার্বভৌম যে কর্তৃপক্ষ, তার একটি বিশাল হাত থাকে, কিন্তু নৈতিকতা হচ্ছে পুরোপুরিভাবে সামাজিক এবং প্রত্যেকটি ব্যক্তির নিজস্ব বিবেক এবং মূল্যবোধ দ্বারা নিয়ন্ত্রিত এটি একটি মাধ্যম। আইন প্রয়োগ করে থাকে সাধারণত রাষ্ট্রের যে বল প্রয়োগকারী শক্তি বা সরকার, কিন্তু আইনকে যদি আমরা ভঙ্গ করি তাহলে আমাদেরকে অবশ্যই সেই শাস্তি পেতে হবে। কিন্তু নৈতিকতার পিছনে আমরা দেখে থাকি যে আসলে কিন্তু কোনো বল প্রয়োগকারী কিন্তু কোনো শক্তি নেই। নৈতিকতাটাকে আমাদেরকে প্রযুক্ত করতে হয় যার যার নিজস্ব অভ্যন্তরীণ শক্তির মাধ্যমে, নিজস্ব ইচ্ছা শক্তির মাধ্যমে। যে ব্যক্তির ভালো নৈতিকতা নেই তাকে আমরা বড়জোর আমরা বলতে পারি যে আসলে তার বিবেকের দংশন হয়েছে, এবং এভাবেই কিন্তু একটি উন্নত সমাজ ব্যবস্থা প্রচলন করার হার থেকে সে কিন্তু ব্যর্থ হয়েছে। তো আইন এবং নৈতিকতা সম্পর্কে আমরা যেটা আলোচনা করে দেখলাম যে উভয়ের মধ্যে আমাদের কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য থাকলেও আমাদের উভয়ের মধ্যে কিন্তু যথেষ্ট রকমের মিলও আছে, এবং আমরা দেখি যে উভয়ে কিন্তু একে অপরের একটি পরিপূরক। কারণ যখন কোনো একটি রাষ্ট্রের সমাজ ব্যবস্থা আইন এবং নৈতিকতার উপরে ভিত্তি করে যখন গড়ে ওঠে, তখনই কিন্তু সেই রাষ্ট্রের সমাজ এবং আইনটি কিন্তু জনগণ কর্তৃক স্বীকৃত এবং সমর্থিত হয়। কারণ নৈতিকতা বিরোধী কোনো আইনই কিন্তু একটি স্বাধীন, সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্রে কখনো প্রযুক্ত হবে না। এবং একটি উন্নত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হলে উন্নত মূল্যবোধ সম্পন্ন যেমন জনগণ প্রয়োজন, এবং সেই জনগণকে নিয়ন্ত্রণ করবার জন্যই কিন্তু রাষ্ট্রের আইনও কিন্তু একটি উপযুক্ত মাধ্যম হিসেবে আমরা দেখে থাকি। তো সবাই ভালো থাকো। আগামী ক্লাসে তোমাদের সাথে এই তৃতীয় অধ্যায়ের অন্য একটি টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ধন্যবাদ।